সাফারি পার্কে আসার পর আমরা এখন এখানে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোর সাফারি। বেশ কিছু আফ্রিকান গরু। তো দেখেন কত কাছ থেকে ভাল্লুকটি আমরা দেখছি। খুবই ভয়ঙ্কর এবং খুবই হিংস্র প্রাণী। সাফারি পার্ক বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন মাওনা ইউনিয়নে অবস্থিত। ৪,৯০৯.০ একর বনভূমি ছোট বড় বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত। এর মধ্যে ৩,৮১০.০ একর এলাকাকে সাফারি পার্কের মাস্টার প্ল্যানের আওতাভুক্ত করা হয়েছে। ২০১০ সালে ৬৩.৯৯ কোটি টাকা ব্যয়ে একনেক কর্তৃক অনুমোদিত হয় এবং ২০১১ সালের ২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নামে এই পার্কটি নির্মাণ কাজ শুরু হয়। কিভাবে আপনারা অল্প খরচে এবং খুব সহজে সাফারি পার্ক থেকে ঘুরে আসবেন সেই বিষয়ে একটি সুন্দর ধারণা দেওয়ার চেষ্টা করব, তো সাথেই থাকবেন। গাজীপুর সাফারি পার্কে যাওয়ার জন্য আমরা একটি অটোতে চড়ে এখন চলে আসলাম গাজীপুর ময়মনসিংহ মহাসড়কে। এখান থেকে আমরা চলে যাব সরাসরি বাঘের বাজার অথবা ভবানীপুর বাজারে। তো আমরা বাস না পেয়ে একটি সিএনজি রিজার্ভ করে নিলাম। গাজীপুর সাফারি পার্কে যাওয়ার জন্য ঢাকার যে কোনো জায়গা থেকে আপনি ময়মনসিংহগামী যে কোনো গাড়িতে চড়ে চলে আসবেন ভবানীপুর বাজার অথবা বাঘের বাজারে। বাস ভাড়া পড়বে ৮০ থেকে ১০০ টাকা। এখানে আসলে এখান থেকে বাস থেকে নেমে আপনি অটোতে চড়ে চলে যেতে পারবেন সাফারি পার্কে। অটো ভাড়া জনপ্রতি ২০ থেকে ৩০ টাকায় আপনি যেতে পারবেন। অথবা আপনি যদি গাজীপুর চৌরাস্তা চলে আসেন সেখান থেকে ছোট ছোট মিনি বাস পেয়ে যাবেন, যেগুলোর ভাড়া পড়বে ৪০ থেকে ৫০ টাকা। এখন আমি আছি ভবানীপুর বাজারে। আপনাকে বাস থেকে এখানে নামিয়ে দিবে, আর সামনে আরেকটা পথ আছে সাফারি পার্কে যাওয়ার। তো ওইখান দিয়েও যাওয়া যায়, এখান দিয়েও যাওয়া যায়। তো আপনি এখান দিয়েও যেতে পারেন। যদি গাড়ি নিয়ে আসেন বা সিএনজি, তাহলে সরাসরি এই পথ দিয়ে যেতে পারবেন। মহাসড়ক থেকে ৩ থেকে ৪ কিলোমিটার পথ অতিক্রম করলেই আপনি পৌঁছে যাবেন সাফারি পার্কে। এখানকার পথগুলো বেশ সুন্দর এবং পরিপাটি। এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। তো এই টিকিট নিয়ে আমাদেরকে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। প্রাপ্তবয়স্ক ১২ বছরের উপরে হলে ৫০ টাকা টিকিট, অপ্রাপ্তবয়স্ক ১২ বছরের নিচে তাদের জন্য ২০ টাকা, শিশু যারা ৬ বছরের নিচে তাদের জন্য ফ্রি, এবং ছাত্রছাত্রী হলে এনআইডি কার্ড বাধ্যতামূলক তাদের জন্য ১০ টাকা, এবং ফরেনারদের জন্য ১,০০০ টাকা প্রবেশ ফি। এই হচ্ছে আমাদের সাফারি পার্কের প্রবেশ টিকিট। আর এই যে আমাদের জন্য টিকিট সংগ্রহ করলাম এখান থেকে। আর এখন আমরা এখান দিয়ে সামনে এই যে গেট দেখা যাচ্ছে প্রবেশ পথ, এখান দিয়ে এখন পার্কের ভিতরে প্রবেশ করব। প্রবেশ গেটে আমরা আমাদের টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করলাম। এখানে একটি কৃত্রিম ঝর্ণা তৈরি করা হয়েছে, যেখানে দাঁড়িয়ে দর্শনার্থীরা ফটোগ্রাফি করছে। সাফারি পার্কে আসার পর আমরা এখন এখানে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোর সাফারি। আর এটা হচ্ছে, এটার বিশেষত্ব হচ্ছে এখানে আপনি যে দেখতে পাচ্ছেন লাইন, এই লাইনে দাঁড়িয়ে বাসে উঠতে হবে। বাসে উঠলে বাস আপনাকে নিয়ে যাবে এই ভিতরে। সেখানে আপনি গাড়ির ভিতরে বসেই বাঘ, সিংহ, তারপরে জ্যাব্রা, এরপরে আছে ভাল্লুক, এগুলোর দেখতে পাবেন। তাদের খোলামেলা বিচরণ দেখতে পাবেন। পুরো সাফারি পার্কটিকে ২ ভাগে ভাগ করা হয়েছে। পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাফারি কিংডম, আর ওই পাশে হচ্ছে কোর সাফারি। তো এই সাফারি পার্কে 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সাফারি কিংডম এবং কোর সাফারি। তো এখানে হচ্ছে একরকম আর ওইখানে হচ্ছে আরেক রকম। তো আমরা প্রথমেই কোর সাফারিতে যাব, এরপরে আবার আমরা সাফারি কিংডমে চলে আসবো ইনশাআল্লাহ।
দীর্ঘ প্রায় 15 থেকে 20 মিনিট লাইনে দাঁড়িয়ে এখন আমরা এই শেটের নিচে আসলাম। আর একটু সামনেই হচ্ছে গেট, ওখান থেকে আমাদের টিকিট সংগ্রহ করতে হবে। যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য 150 টাকা, আর 12 বছরের নিচে যারা তাদের জন্য 50 টাকা, আর স্টুডেন্টদের জন্য আইডি কার্ড বাধ্যতামূলক, তাদের জন্য 50 টাকা। তো এখন আমরা যাচ্ছি কোর সাফারিতে। এইমাত্র আমরা কোর সাফারির গেটের ভিতরে আসলাম টিকিট কেটে। আমাদের গাড়িটি কিন্তু এই যে চলে আসলো। আমাদের গাড়িটি অনেক সুন্দর, মাশাআল্লাহ। গাড়ি আসার পর সকলেই তাড়াহুড়ো করে গাড়িতে উঠে পড়ল। দীর্ঘ প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এখন আমরা গাড়িতে উঠলাম। আর এখনো দেখেন অনেক মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। বৃষ্টিতে জমে থাকা পানি ডিঙে আমাদের গাড়িটি কোর সাফারির ভিতরে প্রবেশ করছে। প্রায় 1335 একর এলাকা জুড়ে এই কোর সাফারি পার্ক। সামনের গেটটি দিয়ে আমাদের গাড়িটি এখন আফ্রিকান সাফারিতে প্রবেশ করলো। বেশ কিছুটা পথ আসার পর একটু সামনেই আমরা দেখতে পেলাম এক ঝাঁক জেব্রা। তারা খোলা মাঠে বিচরণ করছে এবং ঘাস খাচ্ছে। অসংখ্য জেব্রা দেখেন এখানে, তারা একদম তাদের নিজেদের মতো করে, আর আমরা গাড়িতে বসে তাদেরকে দেখছি। একসাথে এতগুলো জেব্রা এভাবে এত কাছ থেকে দেখে খুব ইচ্ছে করছিল তাকে ছুঁয়ে দেখতে। কিছুটা সামনে আসতেই এখানে আরও এক ঝাঁক জেব্রা আমরা দেখতে পেলাম। তারাও মুক্ত মাঠে ঘাস খাচ্ছে এবং তাদের মতো করেই তারা জীবনযাপন করছে। সামনে আসতেই আমাদের গাড়ি থেকে বেশ খানিকটা দূরে এক ঝাঁক আফ্রিকান মহিষ, তারা বিশ্রাম নিচ্ছে। একটু দূরে থাকাতে আমরা অনেকটা ভালো করে দেখতে পারলাম না। আফ্রিকান সাফারি থেকে বের হয়ে আমাদের গাড়িটি এখন হরিণ সাফারিতে প্রবেশ করলো। এখানে আমরা বিভিন্ন জাতের হরিণ এবং আফ্রিকান ষাঁড় দেখতে পাবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা অনেকক্ষণ পর একসাথে অনেকগুলো হরিণ দেখতে পাচ্ছি, এক ঝাঁক হরিণ। তাদের সাথে একটি আফ্রিকান ষাঁড়ও ঘুরে বেড়াচ্ছে, আর অনেকগুলো হরিণ এখানে আছে। তো এখন আমাদের গাড়িটি আরেকটু সামনে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে আরো বেশ কিছু আফ্রিকান গরু। দেখেন এক একটা গরু কত মোটা তাজা। এখানেও এক ঝাঁক গরু দেখতেই পাচ্ছেন, তাদের মতো করেই তারা বিচরণ করছে খোলা মাঠে। তাদেরকে দেখেই ভয় লাগছে। দূরে কয়েকটি নীল গাই দেখতে পাচ্ছি। শান্ত সৃষ্ট বন্য প্রাণী দেখে এখন আমরা যাচ্ছি কালো ভাল্লুকের আস্তানায়। খুবই হিংস্র এবং খুবই মারাত্মক ভয়ঙ্কর প্রাণী। এর বেষ্টনীতে প্রবেশ করলাম। এই যে দেখেন ভাল্লুক মামা কিন্তু একটি ছাউনির মধ্যে বসে আছে এবং সামনে বিভিন্ন তাদের জন্য খাবার দেওয়া গাজর এবং বিভিন্ন ধরনের সবজি। তো দেখেন কত কাছ থেকে ভাল্লুকটি আমরা দেখছি। খুবই ভয়ঙ্কর এবং খুবই হিংস্র প্রাণী নিচ্ছে। দূরেই দেখা যাচ্ছে ওই যে দেয়ালের কোনায়, ওখানেও একটি ভাল্লুক বিশ্রাম নিচ্ছে সিংহ মামার বেষ্টনীতে। তো এই যে দেখেন এখানে যে দুইটো সিংহ, সেগুলো কিন্তু বিশ্রাম নিচ্ছে। দেখেন একেবারেই শুয়ে পড়ে তারা কিন্তু বিশ্রামে আছে। খুবই কাছ থেকে আমরা সিংহ দুটি দেখলাম। তবে তারা যদি একটু চলন্ত অবস্থায় থাকতো, হাঁটা চলা অবস্থায়, তাহলে আরো অনেক বেশি সুন্দর দেখাতো। এখন তারা একেবারে আধমরা হয়ে শুয়ে আছে। তো এখন আমরা এখান থেকে আরো সামনে যাচ্ছি পরের বেষ্টনীতে যে 3টি সিংহ আছে সেগুলো দেখার জন্য। অবশেষে এই সাফারি পার্কে নতুন আনা 3টি সিংহ আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু খুবই হিংস্রভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। দেখেন এখানে 2টা এবং সামনে আরো একটা আছে। এই হচ্ছে নতুন আনা 3টি সিংহ। বনের রাজা সিংহ এত কাছ থেকে দেখছি, খুবই অবাক লাগছে। টিভিতে আমরা মোবাইল ফোনে কত দেখি এই সিংহ, বাঘগুলো, ভাল্লুকগুলো, আজকে এত কাছ থেকে দেখলাম। আগের যে বাসস্থান সেটা খাঁচা বানানো হয়েছে, অনেক দূরে শুয়ে আছে তারা। ওই যে একটা, এই যে একটা, ওই যে দূরে দেখেন, ওই যে শুয়ে আছে। আমাদের ভাগ্য খারাপ, আমরা তাদেরকে
ওই যে একটা দূরে দেখা যাচ্ছে, ওই যে একটা দূরে। দূরেই কিন্তু তারা শুয়ে আছে, দেখেন। আমাদের ভাগ্য খারাপ, ওদেরকে দাঁড়ানো অবস্থায় আমরা দেখতে পারলাম না। এই বেষ্টনীগুলি থেকে বের হচ্ছে। এখান থেকে বের হলে আমরা চলে যাব আমাদের যাত্রার জায়গা, যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। এই মাত্র কিন্তু আমরা কোর সাফারি থেকে ঘুরে আসলাম, আর এখন সাফারি কিংডমে প্রবেশ করব। কোর সাফারি থেকে বের হয়ে এখন আমরা সাফারি কিংডমে প্রবেশ করছি। হাতের ডান পাশেই হচ্ছে ম্যাকাও ল্যান্ড, আর এখানে প্রবেশ করার জন্য টিকিট লাগবে। এই হচ্ছে আমাদের টিকিট, আর এখানে দুইটা টিকিট, একটা হচ্ছে সাফারি অ্যাকোয়ারিয়াম আর একটা হচ্ছে ম্যাকাও ল্যান্ডের জন্য। তো দুইটা টিকিট একসাথে তারা জনপ্রতি 60 টাকা করে নিচ্ছে। আর এটা হচ্ছে ম্যাকাও ল্যান্ডের গেট। তো এখান দিয়ে আমরা ভিতরে প্রবেশ করতেই এখানে টিকিট দেখার জন্য একজন বসে আছে, তার কাছে টিকিট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতেই এক ঝাঁক ম্যাকাও পাখি দেখতে পেলাম। দেখতে টিয়া পাখির মতো হলেও এটার জাত অনেকটা বড়। এই ম্যাকাওগুলো ব্রাজিলিয়ান জাতীয় পাখি। নীল সোনালী ম্যাকাও টিয়া পরিবারভুক্ত সর্ববৃহৎ ম্যাকাও গোত্রের অন্যতম সদস্য। এ জাতীয় ম্যাকাওয়ের বৈজ্ঞানিক নাম এরা আর আউনা। ম্যাকাও অন্যান্য পাখির মতো এটিও পোষ মানে, তবে পাখিটি বন্যাঞ্চল থেকে উল্লেখযোগ্য হারে শিকার হচ্ছে, ফলে এটি সংকটাপন্ন অবস্থায় রয়েছে। কিন্তু এদের বংশবিস্তার কার্যক্রম ব্যাপকভাবে গ্রহণ করা এটি এখনও প্রকৃতিতে বিদ্যমান। নীল সোনালী ম্যাকাওরা অন্যতম জনপ্রিয় পোষা পাখির মর্যাদায় অভিষিক্ত। নজর করা রঙের ভিন্নতা, কথা বলায় দক্ষতা অর্জন, বাজারে সহজে প্রাপ্যতা এবং মানুষের সাথে সখ্যতা গড়ে তোলাই এই পাখিটি অসম্ভব জনপ্রিয়তা লাভ করেছে। ম্যাকাও দেখে এখন আমরা চলে যাব প্যারেট অ্যাভিয়ারির আবাসস্থলে। এজন্য এখন আমাদেরকে আরও একটি খাঁচায় প্রবেশ করতে হবে। লোহার শিকল দিয়ে এই খাঁচাগুলো বেড়া দেয়া। ভিতরে প্রবেশ করতেই ছোট এবং মাঝারি আকারের অসংখ্য প্যারেট এখানে দেখতে পাচ্ছি। এই পাখিগুলো আকার এবং রঙে অনেক ভিন্ন ভিন্ন। পাখিগুলো এখন খাবার খাচ্ছে। এদের দেখাশোনার জন্য একজন লোক সবসময় এখানে কর্মরত। সাদা এবং ধূসর রঙের এই প্যারেটগুলো দেখতে খুবই সুন্দর। ধূসর রঙের এই প্যারেটটি আমাদের খুব কাছেই চলে এসেছে। সে একটু ভয় পাচ্ছে না। বাচ্চারা তার সাথে দুষ্টুমিতে মেতেছে। আমাদের একদম কাছে চলে আসছে, দেখেন। হওয়ার পথ খুঁজতেছে না। কাছে আয়, কাছে আয় মিঠু, কাছে আয়। প্যারেট অ্যাভিয়ারি থেকে বের হয়ে এখন আমরা চলে আসলাম অ্যাকোয়ারিয়াম গ্যালারিতে। আর এখানে আমরা বিভিন্ন জাতের মাছ এখানে দেখব। গ্যালারিতে প্রবেশ করতেই হাতের ডান পাশে প্রথমেই দেখতে পেলাম এলিগেটর গার। এটা হচ্ছে অনেকটা কুমির জাতীয় মাছ।
পুরস্কার দেখে এখন আমরা অ্যাকুয়ারিয়াম গ্যালারি থেকে বের হলাম। কিছুটা সামনে আসলেই এখানে 9D মুভি গ্যালারি, আর এখানে টিকিট কেটে আপনি কিছু সময় 9D মুভি দেখতে পারবেন। বিভিন্ন ধরনের ডাইনোসর এবং বিভিন্ন হরর সিনারি এখানে পরিবেশন করা হয়। তো আমরা এখানে যাচ্ছি না, আমরা কিছুটা সামনে দেখতেই পাচ্ছেন এখানে এখানে প্রজাপতির গার্ডেন এটি। তো এখানে এই বিভিন্ন ধরনের প্রজাপতি দেখতে পাওয়া যায় এবং কিভাবে প্রজাপতি জন্ম নেয় সেই রহস্য এখানে সুন্দরভাবে পরিবেশন করা হয়। প্রজাপতি গার্ডেন এবং সাথে আছে একটি অ্যাকুয়ারিয়াম, দুটো মিলিয়ে 40 টাকা প্রতি জন প্রতি টিকিট। তো আমাদের টিকিট নিয়ে এখন আমরা ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করতেই হাতের বাম পাশের এই কক্ষটিতে প্রজাপতির বিভিন্ন ইতিহাস এবং প্রজাপতির জন্মের রহস্য, কিভাবে প্রজাপতি জন্ম হয় এবং কিভাবে তারা বেড়ে ওঠে সেটাই এখানে সংরক্ষণ করা হয়েছে। প্রজাপতি গাছের পাতায় ডিম পাড়ে, ডিম থেকে শুটকিট, শুটকিট থেকে মুটকিট, তারপর মুটকিট থেকে পূর্ণাঙ্গ প্রজাপতির সৃষ্টি হয়। এখানে বিভিন্ন মৃত প্রজাপতি সংরক্ষণ করা হয়েছে এবং প্রজাপতি সৃষ্টির রহস্য পূর্ণাঙ্গভাবে এখানে তুলে ধরা হয়েছে। এখানে দায়িত্বরত এই ভাই আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিল যে প্রজাপতি কিভাবে প্রথমেই পাতায় ডিম পাড়ে। এই যে দেখতে পাচ্ছেন কালো কালো ছোট ছোট দানার মতো, এটা হচ্ছে ডিম, আর এই ডিম থেকেই লার্ভা সৃষ্টি হয় যেটা শুটকিট। শুটকিট থেকে এই যে এখানে এই যে মুটকিট, এখানে লার্ভাটা আরো বড় হয়েছে এবং একটু ভিন্ন আকার ধারণ করেছে। এবং এই মুটকিট থেকে কিভাবে এই যে এখানে প্রজাপতি সৃষ্টি হয় তিনি আমাকে সুন্দরভাবে বোঝালেন। আর এটাই হচ্ছে প্রজাপতির জীবন রহস্য। এখানে থাকা বিভিন্ন জাতের প্রজাপতি যখন যেটা মারা যায় সেগুলোকে এখানে কৃত্রিমভাবে সংরক্ষণ করা হয়ে থাকে। আর এখন আমরা চলে যাব জীবিত প্রজাপতি দেখার জন্য। প্রজাপতি গার্ডেনটি বেশ সাজানো গোছানো, খুবই সুন্দর একটি চমৎকার এনভায়রনমেন্ট এখানে। আর এখান দিয়ে আমরা এখন জীবিত প্রজাপতির বাসস্থানে প্রবেশ করছি। এটা হচ্ছে জীবিত প্রজাপতির বাসস্থান। প্রজাপতি যেমন পরিবেশ পছন্দ করে এবং যেখানে তারা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এখানে ওরকম একটি পরিবেশ এখানে তৈরি করা হয়েছে, সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। এখানে একটি কৃত্রিম জলধারা সৃষ্টি করা হয়েছে। এই জায়গাটি খুবই সুন্দর দেখতে, এখানে দাঁড়িয়ে খুব সুন্দর ছবিও তোলা যায়। আমরাও এখানে বেশ কিছু ছবি তুললাম। এই কৃত্রিম জলপ্রপাতটি সত্যিই খুব সুন্দর। বেশ কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করেও আমরা কোনো প্রজাপতির দেখা পেলাম না। আসলে এই প্রজাপতিগুলো এখানে দুপুরের দিকে চলাফেরা করে, উড়াউড়ি করে। আর এখন আমরা যে সময় এখানে আসছি এই সময় প্রজাপতিগুলো সব লোকচক্ষুর আড়ালে হয়ে গেছে। প্রজাপতি দেখতে না পেলেও প্রজাপতির বাসস্থানটা কিন্তু খুবই সুন্দর, এখানে এসে খুবই ভালো লাগলো। চমৎকার সাজানো গোছানো একটি পরিবেশ এখানে। আর এখানে একটি ছোট পুকুরও আছে যেটার উপর দিয়ে একটি কাঠের ব্রিজ করা হয়েছে। আসলে প্রজাপতিরা এমন পরিবেশই পছন্দ করে, এই জন্য এখানে এটা করা হয়েছে। প্রজাপতি দেখতে না পাওয়ার আফসোস থেকে আমরা এখন এখান থেকে বের হচ্ছি। এখান থেকে বের হয়ে আমরা চলে যাব জলহস্তী এবং কুমির দেখার জন্য। এখানে একটি কৃত্রিম প্রজাপতি বানিয়ে রাখা হয়েছে। আমাদের দুর্ভাগ্য যে আমরা একদম শেষ বেলাতে আসছি, এই জন্য প্রজাপতি আমাদের ভাগ্যে জোটে নাই দেখা। তবে এই জায়গাটা খুব সুন্দর, প্রজাপতি না দেখলেও প্রজাপতির বাসস্থানটা দেখে গেলাম।
আর এখন আমরা এখান থেকে বের হচ্ছি। এখান দিয়ে সামনে গেলেই হচ্ছে জলহস্তী এবং কুমিরের বাসস্থান। তো আমরা ওই দিকেই যাচ্ছি। ভ্যানে করে জলহস্তির জন্য খাবার নিয়ে যাওয়া হচ্ছে। এটাই হচ্ছে জলহস্তির বেষ্টনী। ওই যে দেখা যাচ্ছে দূরেই বেশ কয়েকটা জলহস্তী। চলো আর এই যে দেখা যাচ্ছে তাদের জন্য কাঁচা খাবার এগুলো নিয়ে আসা হয়েছে এই মাত্রই। একসাথে এখানে একসাথে 4টি জলহস্তী আছে, তারা একসাথে এখানে বসবাস করে। আর তাদের জন্য এখানে কাঁচা ঘাস পাতা নিয়ে আসা হয়েছে, এগুলো খেয়ে তারা এখানে বাঁচে। আর বেশিরভাগ সময় তারা এই পানিতেই নেমে থাকে। ওই যে একটা বানর, ওই যে ওই দেখো বানরের ডাক, ওই যে বেশ কিছু বানর। জলহস্তির বেষ্টনী থেকে জলহস্তি দেখলাম, এখানে 4টা জলহস্তি আছে আর তারা পানিতে। এখন যাচ্ছি কুমিরের বেষ্টনীতে, সেখানে গিয়ে আমরা এখন কুমির দেখব। জলহস্তির ডেরা থেকে কুমিরের ডেরাটি বেশ খানিকটা দূরে। আর এই যে আমরা এখন চলে এসেছি কুমিরের পার্কে। তো এখানে বেশ কিছু জাতের অনেকগুলো কুমির আছে এখানে। দেখতে পাচ্ছেন কিনা, এই যে এখানে এই যে একটা কুমির এখানে ভেসে আছে, এই যে নড়তেছে। আরো বেশ কিছু কুমির আছে, তবে এটাই দেখতে পেলাম। অনেক বড় একটা কুমির এটা। এখানে আরো বেশ কয়েকটা কুমির আছে। এটা হচ্ছে একটা, আর এটা হচ্ছে আরেকটা। এই যে দেখেন এখানে একটা কুমির ওই যে উপরে, এই যে উপরে শুয়ে আছে। প্রথমে তো আমরা দেখতেই পাইনি, পরে দেখতে পেলাম যে এখানে একটা কুমির এই যে শুয়ে আছে। আর ওইখানে দেখলাম ওইটা ভেসেছিল। তো দুই জাতের, এই জন্য আলাদা করে রাখা হয়েছে। এখানে এই যে আরো একটি কুমির ভেসে উঠছে, ওই যে দূরে একটা, আর এই যে এখানে একটা দেখেন। এই যে এখানে পাশাপাশি 3টি বেষ্টনীতে আমরা 3 জাতের কুমির দেখতে পেলাম। এখানে দেখেন যে আরো 2টা কুমির দেখা যাচ্ছে। একটি কুমির পানিতে স্থিরভাবে ভেসে আছে, আর একটি ডাঙায় চুপ করে বসে আছে। তো এখানে জাতের ভিন্নতার কারণে কুমিরগুলোকে আলাদা আলাদা করে রাখা হয়েছে। তো আমরা অনেকগুলো কুমির এখানে দেখলাম। বেশ কিছুক্ষণ কুমির দেখে এখন আমরা চলে যাব। পাশে একটি মিউজিয়াম আছে যেখানে মৃত প্রাণী সংরক্ষণ করা হয়, সেখানে। মাগরিবের আজান হচ্ছে আর আমরা এইমাত্র মিউজিয়াম থেকে দেখে আসলাম। তো ওইখানে ভিডিও করা নিষিদ্ধ, তো এই জন্য ভিডিও করতে পারি নাই। তবে ওখানে দেখলাম বেশ কিছু হনুমান, বাঘ, হাতির হাড়, বিভিন্ন জাতের পশু পাখির কৃত্রিমভাবে ওখানে সাজিয়ে রাখা এবং তাদের হাড়গোড় ওখানে সাজিয়ে রাখা। যেমন হাতির হাড় দেখলাম, আরও নানান জাতের শকুন, এরপরে আছে বিভিন্ন ধরনের পাখি যেগুলো বিলুপ্ত হওয়ার পথে, সেগুলোর হাড়গোড় এগুলো সাজানো আছে। তো দেখে আসলাম, ভিডিও করতে পারি নাই। আর এখানে আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, কারণ এটা পুরোটা ঘুরে দেখতে হলে আপনার হাতে পর্যাপ্ত সময় থাকতে হবে। আর আমরা খুব তাড়াহুড়া করে লাস্টে মিউজিয়ামটা দেখে আসছি। তো অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।